আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অরবিট, অরবিটাল এবং অরবিটালের যে আকৃতিগুলো, কেন বিভিন্ন আকৃতির অরবিটালগুলো হয়, এস অরবিটাল কেন বর্তুলাকার, পি অরবিটাল কেন ডাম্বেলাকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বিষয়টা বহুবার কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছিল, কিভাবে এসেছিল আমরা সে বিষয়টাও দেখব। তো আমরা একটু প্রথমে শুরু করি যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি বা অরবিট কাকে বলে। তো অরবিটের সংজ্ঞায় বলা হচ্ছে যে আমরা যখন বোর্ডের পরমাণু মডেল পড়েছিলাম তখন আমরা জেনেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো কক্ষপথে আবর্তনরত অবস্থায় থাকে। কিরকম কক্ষপথ ছিল? নির্দিষ্ট শক্তির কতগুলো কক্ষপথ ছিল, এই কক্ষপথগুলোকে কিন্তু অরবিট বলা হতো। তাহলে এইটা হচ্ছে একটা অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর, এইটা হচ্ছে অরবিট। আচ্ছা, এই অরবিটটা কিন্তু একটা হচ্ছে দ্বিমাত্রিক ধারণা। অরবিটটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ধারণা এবং এর উৎপত্তিটা কোথায় হচ্ছে? এর উৎপত্তিটা হচ্ছে কিন্তু বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল। এখন অরবিটালের সংজ্ঞায় বলা হচ্ছে যে মনে করা যাক এটা একটা নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটার চতুর্পাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে, এখানে যদিও বোর্ডটা দ্বিমাত্রিক ফলে হয়তো ত্রিমাত্রিক ছবির একটা ধারণা দেওয়া কঠিন, তাই নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সমূহ সম্ভাবনা থাকে সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে অরবিটাল। আমরা যখন কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছিলাম তখন আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার যে মানের বিপরীতে যে অঞ্চলগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে এক একটা করে অরবিটাল। অরবিটালের এই কনসেপ্টটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ব্যাপার, এই কনসেপ্টটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ধারণা, ত্রিমাত্রিক। আর অরবিটালের মূল উৎস হচ্ছে মূলত শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ ছিল, সেই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ অর্থাৎ তরঙ্গ বলবিদ্যা যে মডেল ছিল, সেই মডেল থেকেই মূলত আমরা এই অরবিটাল সম্পর্কে জানতে পারি। তো অরবিটালের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইলেকট্রন আসলে নির্দিষ্ট এরকম একটা কক্ষপথে আবদ্ধ অবস্থায় থাকে না, এটা মূলত নিউক্লিয়াসের চতুর্দিকে যে কোনো একটা অঞ্চলে থাকতে পারে। এই যে যে অঞ্চলে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সমূহ সম্ভাবনা থাকে সেটাকে মূলত বলা হচ্ছিল অরবিটাল। এটা একটা ত্রিমাত্রিক ধারণা। আর বিষয়টা হচ্ছে যে এই অরবিটালের আকৃতিগুলো কেন একটা এস অরবিটাল আকৃতি একরকম হয়, পি অরবিটালের আকৃতি কেন আরেক রকম হয়, এই বিষয়গুলো মূলত আমরা জানবো। তো এই জন্য আমাদেরকে এর আগে যে আমরা কোয়ান্টাম সংখ্যার যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা তোমাদের একটু দেখে নেওয়া উচিত হবে। আমরা যদি একটু আলোচনা করি এস অরবিটালের আকৃতি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা দেখেছিলাম যে যখনই এল ইকুয়াল 0 হতো তখনই আমরা যে অরবিটালটা পেতাম সেটা হচ্ছে এস অরবিটাল। এল ইকুয়াল 0 হলে আমরা যে অরবিটালটা পেতাম সেটা হচ্ছে এস অরবিটাল। এখন সেটা দ্বিতীয় শক্তি স্তরের এল নাকি প্রথম শক্তি স্তরের এল নাকি চতুর্থ শক্তি স্তরের এল সেটা বিবেচ্য বিষয় না। এন এর যে কোনো মানের জন্য এল এর মান যখন 0 হয় তখন মূলত আমরা এস অরবিটাল পাই। তো এস অরবিটালের আকৃতি ছিল বর্তুলাকার। বর্তুলাকার বলতে এরকম হচ্ছে তোমার ফুটবলের মতো। তো একটা বিষয় হচ্ছে যে একবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল যে 2s অরবিটালের আকৃতি দেখাও। তো একটা বিষয় হচ্ছে আমরা যদি এইভাবে যদি লিখি, এটা যেমন এস অরবিটাল, আমরা যদি পুরা যদি এই বোর্ডটা যদি এইভাবে লিখি, হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল গুলো বর্তুলাকার হবে। তাহলে 2s অরবিটালটা কেমন হবে, বা এইটা কত এস অরবিটাল? এইটা এই অবস্থা যদি 1s হয় এটাকেও কিন্তু 2s বলার কোনো চান্স নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা এইরকম একটা কৌশল অবলম্বন করতেছি যে এর ভিতরে যতক্ষণ না পর্যন্ত আমরা আর একটা অরবিটালকে বিবেচনা করতেছি। ঠিক আছে, যখনই আমরা এই অরবিটালটা বিবেচনা করব তখনই কেবল আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের 2s অরবিটাল। এই অবস্থায় বলা যাবে যে এইটা হচ্ছে 2s অরবিটাল আর এইটা হচ্ছে 1s অরবিটাল। এখন একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে যে এই 2s এবং 1s অরবিটালের মধ্যে একটা জায়গা আছে, এই যে এই জায়গাটা, সাদা কালার করে দিই, এই জায়গাটাতে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না।
তার মানে হচ্ছে পরপর দুইটা অরবিটালের মাঝখানে এমন একটা জায়গা থাকে যে জায়গায় কোনো ইলেকট্রন থাকে না, এই জায়গাটাকে মূলত বলা হচ্ছে ওই অরবিটালের নোড। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নোড। নোডের বাংলা হচ্ছে আসলে পর্ব। নোড মানে হচ্ছে পর্ব। তো পর্ব বলতে কি বোঝায়? আমরা যেমন একটা অনুষ্ঠান শেষ করার পর আরেকটা অনুষ্ঠান যখন শুরু হয় তখন বলি যে অনুষ্ঠানের এই পর্বে থাকছে, তার মানে ওটা অনুষ্ঠান একটা পর্ব শেষ আরেকটা পর্ব শুরু হচ্ছে। অনুরূপে এই অরবিটালটা শেষ হওয়ার পর আরেকটা অরবিটাল শুরু হয়। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এস অরবিটাল গুলো হচ্ছে বর্তুলাকার বা ফুটবলের মতো। তো এটা কিরকম যদি একটা ধারণা দেই, মনে করা যায় এখানে আমরা আর একটা যদি শক্তি স্তর যদি লিখি, এটা একটা, তাহলে তখন কিন্তু দেখা যাবে যে এটা আর একটা পর্ব। এই পর্বটাকে আমি আর একটা ভিন্ন কালার দিয়ে একটু দেই, এই যে লালটা যে আছে এই লালটা আর একটা পর্ব। তার মানে হলুদ গুলো যখন হচ্ছে তোমার এস অরবিটাল, তখন এই দুই হলুদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকতেছে সেটাকে আমরা বলছি নোড বা পর্ব। তো আর একটা বিষয় হচ্ছে যে এটাকে যদি আমরা একটু বাস্তব উদাহরণের সাথে যদি একটু দেখি তাহলে এভাবে বলা যায়, মনে করো তোমার কাছে তিনটা বল আছে, একটা হচ্ছে তোমার টেবিল টেনিস বল, আর একটা হচ্ছে ক্রিকেট বল, আর একটা মনে করো হচ্ছে ফুটবল। তো তুমি যদি টেবিল টেনিস বলটাকে যদি ক্রিকেট বলের ভিতরে ঢুকাই দাও সমকেন্দ্রিক ভাবে, যাদের কেন্দ্র একই জায়গায় হবে, আর এই টেবিল টেনিস বল এবং ক্রিকেট বল এই দুইটাকে যদি আবার ফুটবলের ভিতরে যদি ঢুকাই দাও, হ্যাঁ, অর্থাৎ তোমার সমকেন্দ্রিক ভাবে যদি ঢুকাই দাও, তাহলে এই ক্ষেত্রে ফুটবলটা যদি হয় 3s, তাহলে ক্রিকেট বলটা হবে 2s, এবং তুমি যে টেবিল টেনিস বলটা ঢুকাই দিছো এইটা হবে কিন্তু 1s। তো আমরা যদি n ইকুয়াল 1 এবং l ইকুয়াল 0 রাখি তাহলে আমরা যে অরবিটালটা পাবো সেটা হচ্ছে 1s অরবিটাল। কারণ যেহেতু n এর মান হচ্ছে 1 এবং l এর মান হচ্ছে 0, এবং তাহলে m এর মানও 0 হয় এবং সেক্ষেত্রে আমরা s অরবিটাল পাই। তো এবার যদি আমরা একটু 2s অরবিটাল পেতে চাই তাহলে আমাদেরকে n ইকুয়াল আমরা 2 করে দেই যদি, তাহলে আমরা আমাদের 2s অরবিটাল পাবো। তো একটা বিষয় খেয়াল করে দেখো, 1s অরবিটালের চেয়ে 2s অরবিটালটা কিন্তু একটু বড় হচ্ছে। কিন্তু যদি আমরা এই সাদা অংশটা যদি বিবেচনা করি, ভিতরে একটা সাদার মতো একটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু হচ্ছে আমাদের 1s অরবিটাল, আর এই নীলটা কিন্তু হচ্ছে আমাদের 2s অরবিটাল। এরপর আমরা যদি 3s অরবিটাল পেতে চাই তাহলে আমরা n ইকুয়াল 3, l ইকুয়াল 0 এবং m ইকুয়াল 0 করে দিলে পাবো। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে 3s অরবিটালের আকৃতি কিন্তু আরো অনেক বড়, অর্থাৎ ফুটবলের মতো বর্তুলাকার হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে এস অরবিটাল গুলো ফুটবলের মতো বর্তুলাকার হয়। এই নিউক্লিয়াস থেকে এই ফাঁকা জায়গায় দূরত্ব বা এই জায়গাটা যে আছে এটাকে একটা নোড বলে। আবার এটা পার হয়ে যখন আরেকটা অরবিটাল পার আরেকটা জায়গায় যাচ্ছে এটা আরেকটা নোড। তো এগুলোকে মূলত বলা হচ্ছে রেডিয়াল নোড। তো একটা এস অরবিটালে কয়টা রেডিয়াল নোড থাকবে বা যে কোনো অরবিটালে কয়টা রেডিয়াল নোড পাবে সেটা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। এটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এরকম যে রেডিয়াল নোড, নাম্বার অফ রেডিয়াল নোড ইজ ইকুয়াল হচ্ছে n মাইনাস l মাইনাস হচ্ছে 1, n মাইনাস l মাইনাস হচ্ছে 1। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি এখন এই এস অরবিটাল ক্ষেত্রে এই বিষয়টা যদি প্রয়োগ করি তাহলে আমরা এইভাবে বলতে পারবো। এক্ষেত্রে দেখো, মনে করা যাক বললো যে 3s অরবিটালের নোড কয়টি, 3s এর নোড কয়টি, কিরকম নোড? রেডিয়াল নোড। রেডিয়াল নোড আর একটা কিন্তু আবার অ্যাঙ্গুলার নোড। তো 3s অরবিটালের রেডিয়াল নোড কয়টি? 3s অরবিটালে যদি আমরা রেডিয়াল নোড এখন হিসেব করি তাহলে আমরা পাবো কি, এখানে আমাদের এই 3 হচ্ছে n এর মান, n ইকুয়াল 3, আর এই s হচ্ছে আমাদের l এর মান, l ইকুয়াল 0। তাহলে রেডিয়াল নোডের সংখ্যা কি হচ্ছে? নাম্বার অফ রেডিয়াল নোড আর n লিখলাম, এইটা সমান হচ্ছে n, n হচ্ছে 3, l হচ্ছে 0, মাইনাস হচ্ছে 1, রেজাল্ট হচ্ছে 2। তার মানে 3s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কয়টা আছে? রেডিয়াল নোড হচ্ছে 2টা। আসলে কি তাই না? দেখো তো, এইটা একটা 3s অরবিটাল, এটা 3s অরবিটাল, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, হ্যাঁ এটা হচ্ছে 2s, আর এটা কিন্তু হচ্ছে এখন 3s। এখন এটা হচ্ছে 3s। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে এই যে একটা অঞ্চল, এই অঞ্চল এবং এই অঞ্চলে কিন্তু কোনো ইলেকট্রন নাই, এই দুই অঞ্চল হচ্ছে এর জন্য নোড। এই জন্য বলা হচ্ছে যে কোনো অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 1। আর একটা নোড হচ্ছে অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে কৌণিক নোড।
হ্যাঁ, অ্যাঙ্গুলার নোড কি এটা অবশ্য আমরা এস অরবিটাল ক্ষেত্রে পাবো না, তারপর একটু লিখে রাখি অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল। তো এস অরবিটালের জন্য যেহেতু এল ইকুয়াল 0, তাই আমরা এস অরবিটালের জন্য আমরা অ্যাঙ্গুলার নোড পাবো না। তাহলে এখন যদি আমরা বলি যে টোটাল নোডের সংখ্যা কত, টোটাল নোড, নাম্বার অফ টোটাল নোড ইজ ইকুয়াল হচ্ছে আমাদের রেডিয়াল নোড হচ্ছে এন মাইনাস এল মাইনাস হচ্ছে 1 প্লাস অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল, তাহলে মোট নোড হচ্ছে আমাদের এন মাইনাস হচ্ছে 1। তো এই জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এস অরবিটালের জন্য টোটাল নোডের পরিমাণটা হচ্ছে এন মাইনাস 1। তার মানে তুমি যদি তৃতীয় শক্তি স্তর বিবেচনা করো তাহলে নোড পাবে 2টা, যদি চতুর্থ শক্তি স্তরের এস বিবেচনা করো অর্থাৎ যদি 4s হয় তাহলে নোড হবে 3টা, যদি তুমি 2s বিবেচনা করো তাহলে নোড হবে 1টা, আর যদি 1s বিবেচনা করো তাহলে এর জন্য কোনো নোড নেই। তো এই আর কি এখানকার কথা। তাহলে এস অরবিটাল ক্ষেত্রে বলা হচ্ছে যে এন এর যে কোনো মানের জন্য এল ইকুয়াল যখন 0 হয় তখন এস অরবিটাল পাওয়া যায়। এস অরবিটালের ক্ষেত্রে আকৃতিটা হয় বর্তুলাকার। বর্তুলাকার কনসেপ্ট আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, একটা ফুটবলের মতো, এটা বৃত্তাকার চুরির মতো বা ডিক্সের মতো না, ঠিক আছে। যদিও এখানে লেখার মধ্যে মনে হচ্ছে যে এটা একটা ডিক্সের মতোই মনে হচ্ছে আপাতত দেখতে। আর রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এন মাইনাস এল মাইনাস 1 আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল। আর এই টোটাল নোড হচ্ছে আমাদের এইটা, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে টোটাল নোডের সংখ্যা হচ্ছে এইটা, টোটাল নোড, যেখানে অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল আর আমাদের রেডিয়াল নোড হচ্ছে এন মাইনাস এল। এখন আমরা একটু দেখি পি অরবিটালের আকৃতি। পি অরবিটালের আকৃতি কেমন হয়, কেন হয়, এই বিষয়টার জন্য আলাদা একটা টিউটোরিয়াল প্রয়োজন হতে পারে, কারণ এখানে কিছু তরঙ্গ ফাংশন রিলেটেড কিছু ঘটনা আছে। এটা সবার জন্য প্রযোজ্য হবে না, যারা একটু অতিমাত্রায় আগ্রহী তোমরা থাকবা তারা শুধু এই পি অরবিটাল কেন ডাম্বেল আকার তার জন্য আলাদা একটা আমার টিউটোরিয়াল আছে, সেটা একটু দেখে নেবা। তো আমরা এখানে বলতে পারি যে এন ইকুয়াল গ্রেটার দেন 1 এবং এল ইকুয়াল যখন 1 হয় তখন আমরা যে অরবিটালটা পাই সেটার নাম হচ্ছে পি অরবিটাল। পি অরবিটাল। তো মূলত এল ইকুয়াল 1 মানে প্রাপ্ত যে পি অরবিটাল, এটাকে পি অরবিটাল না বলে এটাকে সাবশেল বলা কিন্তু অধিকতর যৌক্তিক মনে হয়। কারণ অরবিটাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম যে পি এক্স, পি ওয়াই এবং পি জেড এগুলো হচ্ছে আমাদের অরবিটাল, আর এটা হচ্ছে পি সাবশেল। তো বইয়ে এই বিষয়টা একটু মিক্সড অবস্থায় আছে। তাহলে কি হচ্ছে, এন এর মান যখন 1-এর চেয়ে বেশি হয় তার মানে এন এর মানটা 1 হতে পারবে না। এন ইকুয়াল 2 থেকে শুরু করে তার উপরে যে কোনো সংখ্যা, হ্যাঁ 2 অথবা তার চেয়ে যে কোনো সংখ্যা এল ইকুয়াল যখন 1 হবে তখন পি অরবিটাল পাবে। পি অরবিটালের আকৃতি কি রকম? পি অরবিটালের আকৃতি হচ্ছে এরকম, এটা যদি একটা আমাদের অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এইটাকে তখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পি এক্স। আবার যদি এরকমটা হয় যে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পি ওয়াই। এবং যদি এরকম হয় তখন আমরা এটাকে বলতে পারবো এটা হচ্ছে আমাদের পি জেড। তো এখানে একই কথা প্রযোজ্য, যদি আমরা এটা যত বড় বা ছোট করে লিখি না কেন, যদি একটা থাকে তাহলে সেটা আমাদের হবে কোন রকম পি এক্স, এটা কিন্তু আমাদের হবে এটা হচ্ছে 2 পি এক্স, এটা হচ্ছে 2 পি ওয়াই, এটা হচ্ছে 2 পি জেড। কারণ এন এর মান যেহেতু 1 হইতে পারে না, তাই 1 পি এক্স, 1 পি ওয়াই, 1 পি জেড এগুলো বলতে কোনো কথা নাই। এখন যদি আমি বলি যে তাহলে 3px এর গঠন কেমন, তাহলে 3px এর গঠন বুঝতে গেলে বুঝতে হবে যে আমাদের 2px টা কেমন। 2px টা যেমন 3px ও তেমন হবে, জাস্ট কি হবে 2px এর চেয়ে 3px টা একটু বড় হবে। তাহলে এই যে এইটা আছে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 3px। এটা কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 3px। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে 2px এবং 3px এর মাঝে এই একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গায় কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা বলতে পারি কিন্তু নোড, এটা হচ্ছে নোড। এন এর মান একটু কমিয়ে নেই, মনে করা যাক যে 1, এন ইকুয়াল 1 থাকলে তো আমরা পি অরবিটাল পাবো না, তাই না? তাহলে আমাদের এন ইকুয়াল 2 করে দিতে হবে কমপক্ষে। আর এই ক্ষেত্রে আমাদের এল এর মান কিন্তু 0 রাখলে হবে না, এল এর মান আমাদেরকে অবশ্যই 1 হতে হবে। তো আমরা যদি এন ইকুয়াল 2 এবং এল ইকুয়াল যদি 1 রাখি তাহলে আমরা যে পি অরবিটালটা পাই সেটা দেখতে হচ্ছে আমাদের এরকম। এটা একটা দেখতে পাচ্ছি একটা ডাম্বেল আকার, তবে একটা হচ্ছে নীল এবং আর একটা হচ্ছে লাল।
এরকমটা হওয়ার কারণ তোমরা নিশ্চয়ই জানো, যে কারণ পি অরবিটালটার ফেজ কিন্তু দুই রকম। হ্যাঁ, আমরা বলেছিলাম যে যেহেতু এগুলো তরঙ্গ ফাংশন থেকে পাওয়া, তাই এদের দুইটা ভিন্ন ফেজ আছে এবং পি অরবিটালটা অবশ্যই একটা অপ্রতিসম। এরপর আমরা যদি এল ইকুয়াল যদি 3 করে দেই, অর্থাৎ আমরা যদি 3p অরবিটাল পেতে চাই, তাহলে আমাদের এল ইকুয়াল 1 রাখতে হবে। এক্ষেত্রে আমরা যে আকৃতিটা পাবো, এটা দেখো, এটাও কিন্তু আগের মতোই অরবিটালটা হচ্ছে, তবে ভিন্নতা হচ্ছে এখানে ভিতরে একটা ডবল ডাম্বেল, ভিতরে একটা ডাম্বেল দেখা যাচ্ছে এবং বাইরে কিন্তু আরেকটা ডাম্বেল দেখা যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে ভিতরের ডাম্বেলটা যেদিকে নীল থাকে সেদিকে এখন বাইরের ডাম্বেলটা হচ্ছে লাল থাকছে। তার মানে হচ্ছে ভিতরটা হচ্ছে আমাদের 2p, আর বাইরের যে বড় দুইটা আমরা ডাম্বেল দেখছি এগুলো কিন্তু হচ্ছে আমাদের 3p। আমরা যদি 4p করে দিই তাহলে কি হবে আমরা যদি সেটা দেখি, অর্থাৎ এল ইকুয়াল 4 এবং এল ইকুয়াল যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এরকম আমরা পাচ্ছি। দেখো এবার কিন্তু 3টা 4p। তো এই যে 4p যে হচ্ছে এখানে যে 3টা পাচ্ছি, এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম দিকের ভিতরের ছোট্টটা নীল, তার উপরে হচ্ছে লাল, তার উপরে আবার নীল, এরকম ভাবে আছে। এবং এই ভিতরের ছোট্ট নীলটা এবং লালটার মাঝখানে একটা গ্যাপ আছে, এটাকে আমরা বলছি একটা নোড। আবার লালটা এবং বড় নীলটার মাঝে, হ্যাঁ, মাঝারি লাল এবং বড় নীলটার মাঝখানে একটা আবার আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি আর একটা নোড। তা এইরকম আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 4p অরবিটাল। তো 4p অরবিটালের জন্য আমরা দুইটা নোড পাচ্ছি, এগুলো আমরা হিসেবে দেখব। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে প্রতি ক্ষেত্রে এম এর মান কিন্তু 0 রাখা হয়েছে, এবং এম এর মান যখন 0 রাখা হয় তখন সাধারণত জেড অক্ষ বরাবর যে অরবিটাল আছে সেগুলো পাওয়া যায়। এখন আমরা যদি এখানে এম এর মানকে 0 না রেখে যদি মনে করা যায় যে +1 করে দেই, তাহলে কেমন হবে? তাহলে কিন্তু দেখতে একই রকম হচ্ছে, তবে এবার জাস্ট অক্ষটা খালি চেঞ্জ হচ্ছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে। তাহলে আমরা দেখছি যে px py pz এই অরবিটাল গুলো একই রকম দেখতে, এবং 2px এর চেয়ে 3px বড়, 3px এর চেয়ে 4px আরো বড়। অর্থাৎ n এর মান বৃদ্ধির সাথে সাথে অরবিটাল গুলোর আকৃতি বড় হচ্ছে, এরকমটা। এটা হচ্ছে আমাদের পি অরবিটাল। আবার আরেকটা যে আমরা বিষয় খেয়াল করি, তাহলে দেখব যে মনে করা যাক যে এইটা হচ্ছে একটা আমাদের তল। এটা হচ্ছে একটা তল। এই তল, তাহলে এই যে একটা যে তল থাকলো, এটা যেহেতু আমাদের পিএক্স অরবিটাল, তাহলে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং হচ্ছে জেড অক্ষ। তাহলে মানে এই তলটার নাম হচ্ছে আমাদের ওয়াই জেড তল। তার মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর যখন এই অরবিটালটাকে যখন ধারণ করছে, তখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই অরবিটালটার ক্ষেত্রে তল কিন্তু এই অরবিটালটাকে সমান দুই ভাগে ভাগ করছে। যে তল বরাবর আবার কোনো ইলেকট্রন থাকে না, তাহলে যে তলে ইলেকট্রন থাকে না তাকে বলে নোডাল তল। তার মানে হচ্ছে যে পি এক্স অরবিটালগুলোর জন্য সর্বদাই ওয়াই জেড এই তলটা হচ্ছে একটা নোডাল তল। ওয়াই জেড এটা হচ্ছে নোডাল তল, নোডাল তল। তাহলে এখন বলো তো পিওয়াই এর জন্য নোডাল তলটা কেমন হবে? তো পিওয়াই যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই এক্স ওয়াই সমতলে এর কোনো, যখন এখানে ওয়াই হবে তখন এখানে ওয়াই থাকবে না। এখানে এক্স ছিল, এখানে এক্স নাই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, এখানে জেড যদি থাকে তখন এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই তলটা হচ্ছে এর জন্য হচ্ছে নোডাল তল। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় মাথায় রাখবো। এক হচ্ছে তুমি যদি শুধু একটা অরবিটাল অঙ্কন করো, তাহলে সেটা যত বড়ই করো ছোটই করো না কেন, ওটা তার ন্যূনতম মান নির্দেশ করবে। আমাদেরকে যখন একটা অরবিটাল অঙ্কন করতে বলবে, তখন আমাদেরকে যে অরবিটাল অঙ্কন করতে বলবে, ভিত্তি অবস্থা থেকে তার ভিতরের সবগুলো অরবিটাল আমাদেরকে অঙ্কন করতে হবে। পি অরবিটালের ক্ষেত্রে ভিত্তি অরবিটাল হচ্ছে কিন্তু 2p, এর নিচে আর কোনো অরবিটাল নেই, মানে হচ্ছে 1p কিন্তু নেই, 1p হয় না। কেন হয় না সেটা আবার আমরা দেখবো। আর একটা বিষয় হচ্ছে যে যখন এই পি অরবিটালটার তোমার ডাম্বেল আকার হওয়ার কারণে দুই পাশে ডাম্বেল থাকে, তার মাঝ বরাবর এমন একটা তল কল্পনা করা যায় যে তলে কোনো ইলেকট্রন থাকে না। এই তলটাকে বলা হচ্ছে নোডাল তল। তাহলে নোডাল তলের সংজ্ঞাটা কি দাঁড়ালো? নোডাল তল বলতে এমন একটা তলকে বোঝায় যে তল বরাবর কোনো অরবিটালের কোনো অংশ বিশেষ থাকে না বা ইলেকট্রন প্রাপ্তির কোনো সমূহ সম্ভাবনা থাকে না। এখন আমরা যদি বলি যে পি অরবিটাল পি এর মনে করা যাক যে সে 4px এর 4px এর তোমার রেডিয়াল নোড কয়টি, আর এন কয়টি? তাহলে এখানে স্বাভাবিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে 4 হচ্ছে এন এর মান, এন ইকুয়াল 4, আর পি এক্স এল ইকুয়াল 1, এটা হচ্ছে পি। সুতরাং রেডিয়াল নোড মানে এল ইকুয়াল হচ্ছে 1 হলে পি হয়, এল ইকুয়াল
1 হলে p হয়, তাহলে রেডিয়াল নোড হচ্ছে n মাইনাস l মাইনাস হচ্ছে 1, সেই হিসাবে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 1 এবং মাইনাস হচ্ছে 1, সেই হিসাবে মান হচ্ছে 2টা। আসলে তাই, কেমন করে তাই একটু খেয়াল করে দেখো। আমরা যদি এখন এই অরবিটালটাতে মনে করি আর একটু বড় করে আর্ট করি, মনে করি এইটা একটা আর্ট দিলাম, আর মনে করা যাক যে এইদিকে একটা দিলাম, তাহলে এবার দেখো, এবার এই যে পিঙ্ক কালার এবং তোমার পেস্ট কালারের মাঝখানে একটা অঞ্চল আছে, হলুদ কালারই হলো অঞ্চল আছে, যে অঞ্চলে কিন্তু ইলেকট্রন প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। এই সাদা অঞ্চলটাতে ইলেকট্রন প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে আরেকটা নোড, তাহলে এইটা হলুদ একটা নোড এবং সাদা এটা আরেকটা নোড, তার মানে নোড হচ্ছে 2টা। আসলে কিন্তু তাই রেডিয়াল নোড হচ্ছে 2টা। তার মধ্যে আবার অ্যাঙ্গুলার নোড কয়টা? অ্যাঙ্গুলার নোড এল ইকুয়াল হচ্ছে 1, তার মানে এখানে অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা। অ্যাঙ্গুলার নোড একটা হচ্ছে যে এই 2টা অরবিটালকে শুধু একটা তলে বিভক্ত করছে, ঠিক আছে, তাই এখানে অ্যাঙ্গুলার নোড হচ্ছে একটা। এরপর আমরা যদি তাহলে টোটাল নোডের যদি হিসেব করি, টোটাল নোড, হ্যাঁ, নাম্বার অফ টোটাল নোড, তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে 3টা। 3টা কিভাবে কি হবে? ফোর্সের জন্য হিসাব, 40 এর জন্য হিসাব চলছে। 3টা হচ্ছে যে এই যে এখানে একটা হলুদ একটা অঞ্চল আছে, এটা একটা নোড, এই সাদা একটা অঞ্চল আছে, এটা একটা নোড, 2টা নোড, আর এই একটা এই যে তোমার তল আছে, এই তল আর একটা নোড, মোট হচ্ছে 3টা নোড। এই হচ্ছে টোটাল নোড। তো আশা করা যায় এখানে কয়টা নোড আছে, নোডাল তল কি, নোড কি, এগুলো আমরা বুঝতে পেরেছি। আর পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, এটা একটু লিখে রাখা উচিত, ডাম্বেল আকার। কেন পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার, তার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে তোমরা টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। পি অরবিটালের ক্ষেত্রে একটা অরবিটাল একরকম আর একটা অরবিটাল কিন্তু আরেক রকম। এটা কেন? এইটা হওয়ার কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে একটা অরবিটাল যেহেতু একটা তরঙ্গ ফাংশন, সুতরাং একটা তরঙ্গের কিন্তু ফেজ থাকে, একটা হচ্ছে পজিটিভ ফেজ, একটা হচ্ছে নেগেটিভ ফেজ, এগুলো কিন্তু চার্জ না, মানে দশা। এই যে পি অরবিটালটা হচ্ছে একটা অপ্রতিসম, পি অরবিটাল হচ্ছে অপ্রতিসম, কারণ হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই দিক বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে এ পাশে যে ফেজের পাবো এ পাশে তার চেয়ে ভিন্ন ফেজের পাবো, বা একে যদি এই তল বরাবর সমান 2 ভাগে ভাগ করি, তাহলে উপরে একটা লোব নিচে একটা লোব পাবো, কিন্তু উপরের লোবটা যেমন হবে নিচের লোবটা কিন্তু তার চেয়ে ভিন্ন হবে, অর্থাৎ পি অরবিটাল হচ্ছে অপ্রতিসম। এরপর আমরা যদি ডি অরবিটালের আকৃতি বলি, তাহলে আমরা বলবো যে এন এর মানটা 2 এর চেয়ে বড় হতে হবে। 2 হলে হবে না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল নেই। 2 হতে হবে, এবং এল এর মানটা যখন কত হবে, 2 হবে, যখন এন এর মানটা 2 এর চেয়ে বড় হবে এবং এল এর মানটা যখন 2 হবে, তখনই আমরা যে অরবিটালটা পাবো সেটাকে আমরা বলবো ডি অরবিটাল। এটাকে আমরা বলবো ডি অরবিটাল। ডি অরবিটাল গুলো দেখতে কি রকম? এগুলো হচ্ছে ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার, ডাম্বেল আকার। তো মনে করা যাক এইটা একটা অক্ষ, ডি অরবিটালের আকার বিষয়টা একটু দেখে নিতে হবে, কারণ এটা আমাদেরকে বিভিন্ন জায়গায় হেল্প করবে। সে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা আমরা এক্স অক্ষ না, আমরা সবসময় একইভাবে প্রকাশ করি। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ এবং এইটা হচ্ছে সে এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে যদি আমরা ডি এক্স জেড যদি আমরা যদি অঙ্কন করতে চাই, এক্স জেড, এই অক্ষ দুইটা যে সমতলে থাকে সেই সমতলের বা এই অক্ষদ্বয়ের মাঝ বরাবর, এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যদি এক্স জেড অঙ্কন করি তাহলে আমাদের এক্স অক্ষ এবং জেড অক্ষ নিতে হবে। আর আমরা যদি মনে করা যায় যে এক্স ওয়াই, যদি ডি এক্স ওয়াই যদি আমরা অঙ্কন করি, তাহলে আমাদেরকে একটা এক্স ওয়াই এবং একটাকে ওয়াই অক্ষ নিতে হবে। নিলে কিরকম হবে? নিলে আমাদের অরবিটালটা আবার এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। তো যদি আমরা ধরি যে আমাদের এগুলো হচ্ছে সেম ফেজের, তাহলে অপরটা হচ্ছে বিপরীত ফেজের। একটা বিষয় খেয়াল করে দেখো, যখন এখানে ডি এক্স ওয়াই লিখলাম তখন কিন্তু আমরা এক্স এবং ওয়াই সমতলের মধ্যে দুই অক্ষের মাঝ বরাবর যে ফাঁকা জায়গা আছে সেখানে লিখলাম। তাহলে আমাদের জেড অক্ষ কোথায়? জেড অক্ষ হচ্ছে এই যে কলমের যে তোমরা যে নিপটা দেখতেছো, এই যে এটা কিন্তু হচ্ছে জেড অক্ষ, বা কলমটা হচ্ছে জেড অক্ষ। তো জেড অক্ষের মধ্যে থেকে এই যে সাদা জায়গাটুকু আছে এইটুকু যদি দেখে, তাহলে এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। একইভাবে এখানে এক্স এবং জেড আছে, তাহলে এখানে ওয়াই অক্ষ কোথায়? ওয়াই অক্ষ হচ্ছে এই কলমটা হচ্ছে ওয়াই অক্ষ, পরস্পর সমকোণে অবস্থিত অক্ষ।
একইভাবে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো যে যদি আমরা ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এবার যদি আমরা যদি আমরা ওয়াই জেড লিখি তাহলে সে এইটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের জেড অক্ষ। এই অবস্থায় আমাদের এক্স অক্ষ কোথায়? এক্স অক্ষ হচ্ছে আমাদের এই জায়গায়। এখানে লোবগুলো কিরকম হবে? লোব হচ্ছে এইদিকে একটা, এইদিকে একটা। এই দুইটা লোব যদি একই রকম হয় তাহলে এই লোবটা হবে বিপরীতটা হবে ভিন্ন রকম হবে। বিপরীতটা একটু ভিন্ন রকম হবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ডি অরবিটাল তৃতীয় শক্তি স্তর থেকে শুরু, এন ইকুয়াল যদি গ্রেটার দেন 2 হয় তাহলে এন ইজ গ্রেটার দেন যদি 2 হয় তাহলে এন ইজ ইকুয়াল অর গ্রেটার দেন হচ্ছে 3, এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এগুলো যদি আমাদের 3 হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা 3 হচ্ছে। তো এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলো মতো দুই সমতলের মধ্যে দুই অক্ষের মাঝ বরাবর থাকাটাকে বোঝাচ্ছে। এখন আরো দুইটা ডি অরবিটাল আছে, তাদের মধ্যে একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে যদি ওয়াই অক্ষ হয় তাহলে এই যে হলুদ দাগটা দেখতেছো এটা হচ্ছে জেড অক্ষ। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই অরবিটালের লোবগুলো অক্ষ বরাবর নির্দেশিত থাকে। তো এটা যে রকম ফেজের হয় অপরটা তার বিপরীত ফেজের হয়। আর সর্বশেষ আর একটা আছে সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এক্ষেত্রে যেটা হয় এটা জেড অক্ষ বরাবর ধারণ করে আর এখানে এক্স ওয়াই সমতলে একটা এরকম একটা রিং এর মতো একটা থাকে। তাহলে এই এক্স ওয়াই সমতলে যেটা যদি একই ফেজ ভুক্ত হয় তাহলে অপরটা ভিন্ন ফেজের হবে। এটাকে আমরা ডি জেড স্কোয়ার বলতে পারি। যখন এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ। এই হচ্ছে মোটামুটি ডি অরবিটাল 5টা। এর মান 3 এবং এল এর মান যখন 2 হবে এই শর্তে আমরা কিন্তু ডি অরবিটাল পাবো। তো আমরা এম ইকুয়াল 1 রেখে যদি ডিটা না দেখি, আমরা এম ইকুয়াল যদি 0 রেখে ডিটা দেখি তাহলে কেমন দেখায় সেটা একটু দেখি। এইটা কিন্তু হচ্ছে আমাদের এইরকম, এটা হচ্ছে আমাদের 3 ডি জেড স্কোয়ার অরবিটাল। উপরে একটা লোব, নিচে একটা লোব এবং মাঝখানে একটা রিং এর মতো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের এম এর মানটা যদি বৃদ্ধি করে 1 করি তাহলে ডি অরবিটালটা কেমন হয় সেটা একটু দেখি। এখানে ডবল ডাম্বেল দেখতেছো এবং বিপরীত দিকের ডাম্বেল গুলো কিন্তু একই কালারের হচ্ছে, অর্থাৎ সমদশা সম্পন্ন হচ্ছে। এবং এম এর মান যদি আমি বৃদ্ধি করে যদি 2 করি তাহলে কেমন দেখাচ্ছে? তাহলে কিন্তু ঠিক একই রকম দেখাচ্ছে। তবে এগুলোর অক্ষগত দিক থেকে ভিন্নতা আছে, এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে একটু বোর্ডে একটু দেখাই। 2 হলে n ইজ গ্রেটার দ্যান 2 হলে এবং l ইকুয়াল টু মানে প্রাপ্ত অরবিটালটার নাম হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার, এখানে দুইটা ডাম্বেল থাকে, তার 4টা লোব থাকে, তার মধ্যে বিপরীত লোবগুলো সমদশা সম্পন্ন। আর এগুলো হচ্ছে সব 3D এক্স ওয়াই জেড ইত্যাদি লোব। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে অরবিটাল গুলো যে আছে ডি অরবিটাল গুলো, এদের কিন্তু দুইটা তল সমান দুই ভাগে ভাগ করে। মনে করা যায় যে এই বরাবর একটা তল আছে আর এই বরাবর একটা তল আছে, এই তলটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করে। তার মানে হচ্ছে যে যেহেতু এখানে এল ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড বা তল, নোড বা নোডাল প্লেন, হ্যাঁ অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন PLANE প্লেন, এর সংখ্যা হচ্ছে কিন্তু 2। এল ইকুয়াল টু অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন 2। আর রেডিয়াল নোড যদি আমরা লিখতে চাই তাহলে এই অবস্থায় আমরা যদি বলি এটা 3D জেড, তাহলে এই জন্য রেডিয়াল নোড কয়টা হবে? রেডিয়াল নোড আর এন এইটা সমান হচ্ছে এখানে আমাদের এন এর মান হচ্ছে 3 আর এল এর মান হচ্ছে 2 আর সূত্র থেকে হচ্ছে 1, তার মান হচ্ছে 0। এই অবস্থায় এই 3D এক্স জেড বা ওয়াই জেড যেটাই বলো না কেন এর জন্য কিন্তু কোনো রেডিয়াল নোড নেই। তাহলে টোটাল নোড তাহলে এখানে কয়টা থাকতেছে? এই অবস্থায় টোটাল নোড মাত্র কিন্তু এই দুইটাই থাকতেছে। তবে যদি আমাদেরকে এমনটা বলতো যে 4D এক্স জেড এর গঠন কেমন হবে, সেক্ষেত্রে কি হতো? এটা এর আকৃতির দিক থেকে বড় হতো, এটা একটু বড় হতো এবং এটা একটু বড় হতো। এই যে সাদাটা যে আছে সাদাটা হচ্ছে 4D এক্স। তাহলে এই অবস্থায় দেখো হলুদ এবং এই সাদার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গায় কিন্তু ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? তো আমরা যদি 4D জেড এক্স বা এক্স জেড এর কথা যদি চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমরা রেডিয়াল নোডের সংখ্যা পাবো 4 মাইনাস 2 মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 1। আসলে এটা কিন্তু হচ্ছে আমাদের রেডিয়াল নোড। এই হচ্ছে মোটামুটি একই রকম কথা। তার মধ্যে আর একটা কথা বলতে হবে যে সেটা হচ্ছে যে 3D এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এই তিনটা অরবিটাল
প্রথম যে তিনটে অরবিটাল আমি লিখছি এই তিনটে অরবিটাল দুই অক্ষের মাঝ বরাবর থাকে, আর পরে যে অরবিটালটা আমি লিখেছি, অরবিটাল দুইটা লিখেছি, এগুলো কিন্তু অক্ষ বরাবর থাকে। একবার ঢাকা ইউনিভার্সিটি এসেছিল যে ডি উপশক্তিস্তরে যে দুইটা অরবিটাল অক্ষ বরাবর থাকে তাদের ছবি আর্ট করে দেখাইতে বলেছিল। তার মানে হচ্ছে যে এরকম ছিল, এই দুইটা হচ্ছে অক্ষ বরাবর, অক্ষ বরাবর, আর এরা হচ্ছে দুই অক্ষের মাঝ বরাবর, দুই অক্ষের মাঝ বরাবর, অর্থাৎ এরা হচ্ছে বিটুইন দ্য অ্যাক্সিস, বিটুইন দ্য অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস, আর এটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা এফ অরবিটালের কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে এন এর মানটা অবশ্যই 3-এর চেয়ে বেশি হতে হবে। আমরা 4 থেকে শুরু করে পরবর্তীগুলো, অর্থাৎ n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 4, আর l ইকুয়াল যখন 3 হবে তখন আমরা যে অরবিটালটা পাবো সেটা হচ্ছে এফ অরবিটাল। তো একটা বিষয় হচ্ছে যে যতই কিন্তু এল এর মান বাড়তেছে ততই অরবিটালের আকার কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে। তোমাদের বইও কিন্তু এফ অরবিটাল গঠন খুব একটা ভালো মতো দেওয়া নাই, বা তোমাদেরকেও কখনো আর্ট করতে বলবে না। এরপরে যদি আমরা এন এর মান যদি 4 করি আর এল এর মান যদি আমরা 3 করি, তাহলে আমরা m ইকুয়াল 0 মানে অর্থাৎ জেড অক্ষ বরাবর যে আমরা এফ অরবিটালটা পাবো এটা মূলত 4f অরবিটাল। এটা দেখতে কিরকম দেখো, এটা হচ্ছে আমাদের 4f অরবিটাল। 4f অরবিটালটা তুলনামূলকভাবে একটু জটিল। এটা হচ্ছে আমাদের 4f জেড কিউব অরবিটাল। এইটাকে আমরা আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে আমরা m এর মানটা যদি 1 বিবেচনা করি তাহলে কিরকম দেখে সেটা একটু দেখি। এটা m এর মান যদি 1 বিবেচনা করা হয়, অর্থাৎ 4f যখন m ইকুয়াল 1 তখন আমাদের অরবিটালটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা 4f অরবিটাল। আবার m এর মান যদি আমরা 2 করে দেই তাহলে কি রকম দেখাচ্ছে, এবারও কিন্তু মোটামুটি একই রকম দেখাচ্ছে, তবে একটু ভিন্ন। আগেরটাতে দেখো এটাতে কিন্তু মোটামুটি উপরে 4টা নিচে 4টা এরকম একটা মনে হচ্ছে, অর্থাৎ চতুর্দিক থেকে 4টা 4টা করে মনে হচ্ছে। কিন্তু যখন আমাদের m ইকুয়াল 1 ছিল তখন কিন্তু দেখো কিন্তু 3টা 3টা করে মনে হচ্ছে। তো এই হচ্ছে ডিফারেন্স এফ অরবিটালের। আশা করি বিষয়টা তোমরা এনজয় করেছো। তবে এফ অরবিটাল থেকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো নিলাম তার আলোকে কতগুলো কথা বলতে পারি। মনে করা যাক যে বললো যে 5f অরবিটালে এত অরবিটাল এ বললো যে রেডিয়াল নোডের সংখ্যা কত। তাহলে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এখানে n এর মান হচ্ছে 5 আর l এর মান হচ্ছে 3, না হলে তো f হয় না। 3 মাইনাস হচ্ছে 1, দ্যাট ইজ হচ্ছে 1। আর যদি বলে টোটাল নোড কত, তাহলে টোটাল নোড হচ্ছে n মাইনাস হচ্ছে 1, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5 মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 4টি। তাহলে অ্যাঙ্গুলার নোড কত, অ্যাঙ্গুলার নোডের মানটা হচ্ছে n ইকুয়াল যেহেতু l ইকুয়াল যেহেতু আমাদের এখানে কত 3, তার মানে l ইকুয়াল 3, এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। তো এটা কিভাবে আছে যদি একটু যদি বলি তাহলে একটু এভাবে হয়তো একটু দেখানো যাবে, একেবারে যে দেখানো যাবে না তা না, তবে একটু কঠিন অবশ্যই। আমি একটু দেখাই, সেটা হচ্ছে এটা একটা অক্ষ, মনে করা যাক এটা আর একটা অক্ষ, আর মনে করি যে এটা আর একটা অক্ষ। এই 3টে অক্ষ আছে। এখন এই 3টে অক্ষের মধ্যে এটা এইভাবে আছে, এইভাবে আছে, এবং এইভাবে একটা থাকে, আর এখানে এইভাবে একটা, এইভাবে একটা। আচ্ছা এই দিকে ভিন্ন কালার দিয়ে একটু দেখাই। আর হচ্ছে এরকম একটা। তো স্বাভাবিকভাবে এখানে 3টে অ্যাঙ্গুলার নোড হবে, কারণ এই বরাবর, অর্থাৎ এখানে আকৃতিটা হচ্ছে এইদিকে, এইদিকে এবং উপরে এরকম একটা, আর নিচের দিকে হচ্ছে, এবং অক্ষ দিয়ে একটু আঁকতে করতে কষ্ট হচ্ছিল, এরকম এবং এরকম হবে। আমরা যদি এই বরাবর ভাগ করি তাহলে একটা তল বরাবর ভাগ হবে, এই বরাবর তল বরাবর একটা ভাগ হবে, এবং এই তল বরাবর একটা ভাগ হবে। এই যে 3টে তল বরাবর যে ভাগ হচ্ছে, যার ফলে কিন্তু এর অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কিন্তু হচ্ছে 3। তার মানে হচ্ছে যে আমরা যদি দেখি যে এরকম একটা চতুস্তলকীয় উপরে একটা, আর উপরে একটা চতুস্তলকীয়, এইভাবে হচ্ছে এফ অরবিটালটা। আশা করি তোমার